ওকে, আমরা সৌরজগৎ মানে প্রথম অধ্যায়ের মধ্যে অর্থাৎ জিওগ্রাফি চ্যাপ্টার 1 এর মধ্যে একটা ক্লাস আমাদের হয়ে গেছে, আর এই ক্লাসটা হলে প্রথম অধ্যায়টা শেষ হবে। আগের ক্লাসে আমরা বাংলাদেশের অবস্থান দেখেছি, সীমানা দেখেছি, আর এই ক্লাসটায় একটা বিষয় যে ছিল যেটা হলো বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র। এটা আসলে এই কনটেক্সটে গুরুত্বপূর্ণ না। আপনারা দেখেছেন ইতিমধ্যে উইকি করা হয়েছে, উইকি এডিট করা হয়। উইকি কিন্তু যে কেউ এডিট করতে পারে, এডিট করে যে কোনো নাম যে কেউ বসাতে পারে, ঠিক আছে। একবার আমার নাম এডিট করে বসাইছিল যে মেঘদাহি, রাজা রাজা মেঘদাহি, নাইম মেঘদাহি নামে বসে ট্রোল করছে আর কি। তো বেসিক্যালি এটা উইকিপিডিয়ায় সবাই এটা এডিট করতে পারে এবং এডিট করে যা তা লেখা যায়, এটা কোনো ব্যাপার না, এবং সেটাই লেখা হচ্ছে বেসিক্যালি। আর এই জন্য এটা বোঝা যায় যে এই কনটেক্সটে আসলে বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র গুরুত্বপূর্ণ না। সো এটা আমি টাচ করতেছি না। সেকেন্ড যেটা হলো, এখানে সৌরজগৎ একটা ফ্যাক্ট, এবং সৌরজগতের কনটেক্সটগুলো একটু মানে পড়তে গেলে দেখবেন গোলায় যাচ্ছেন। আমি যা সেটা আপনাকে সহজ করে দেখানোর জন্য আমি যেটা করতেছি সেটা হলো যে সূর্য থেকে দূরত্ব অনুসারে আমরা এখানে 8টা যে গ্রহ আছে সেই গ্রহগুলো আমরা এখানে লিখেছি। 8টা গ্রহ মহাকাশ মানে সৌরজগতের মধ্যে গ্রহ বেসিক্যালি প্রমাণিত গ্রহ হলো 8টা। প্লুটো এই গ্রহটা মানে অ্যাকসেপ্টেবল না, কারা কারো মতে এটা গ্রহ, কারা কারো মতে গ্রহ না। আর একটা হলো পার্কান নামে একটা ছিল, তারপরে কেপলার বি। এগুলো আসলে মানে এই গ্রহগুলো আসলে কোনো কোনো দেশ দাবি করছে, সেজন্য এটা সার্বজনীন না। আর এগুলো পরীক্ষা আসো না, সাধারণত একবার কেপলার বি আসছিল, ওটা উল্লেখ করে দিয়েছিল, ওটা রিসেন্ট ইস্যুজের ক্ষেত্রে উল্লেখ করে প্রশ্ন আসছিল। তো আমরা একটু বেসিকটা দেখি, তারপরে দেখি রিসেন্ট কিছু থাকলে সেটা আমরা অ্যাড করব। এখানে যে বিষয়টা আছে সেটা হলো সূর্য থেকে দূরত্ব অনুসারে সবার কাছে হলো বুধ, তারপরে শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। যত বেশি দূরে যাবে তত বছর তত তার বেশি হবে। যেমন এই ইউরেনাস 165 বছর তাদের বছর হয়, কারণ বছর হলো মানে পরিক্রমণ করে। একটা হলো পরিক্রমণ করলো আবর্তনটা হলো নিজ অক্ষের উপরে ঘোরা, আর পরিক্রমণটা হলো যে পুরো সূর্যকে একবার ঘুরে আসা। এই আবর্তন গতিটাকে বলা হয় আহ্নিক গতি, আর পরিক্রমণ গতিটাকে বলা হয় বার্ষিক গতি। এই পরিক্রমণ গতির ফলে, বার্ষিক গতির ফলে বছর হয়, আর আহ্নিক গতির ফলে আবর্তন গতি, যেটা হলো নিজ অক্ষের উপরে ঘোরে, এটার ফলে দিনরাত হয়। এখন বিষয় হলো সেটা আমরা গতিতে গেলেই আমরা সেটা আলাদা করে পড়বো। এখন আমরা মানে গ্রহগুলোর অবস্থা দেখি। তো দেখেন এখানে যদি বলে আয়তনে পৃথিবী দূরত্ব অনুসারে হলো তৃতীয় গ্রহ, যেটা পরীক্ষা আসছিল একটা বিসিএস এবং সম্ভবত 43 বা 44তম আসছিল। আর আয়তনে যদি বলি সেটা পৃথিবী হলো পঞ্চম বৃহত্তম গ্রহ, আয়তনে পঞ্চম বৃহত্তম গ্রহ এবং দূরত্ব অনুসারে তৃতীয় গ্রহ। অপর দিকে দেখেন এট দ্য সেম টাইম যদি বলেন আপনি সবচেয়ে বড় গ্রহ কোনটা, এই বৃহস্পতি, এটা হলো সবচেয়ে আয়তনে বড় গ্রহ, আয়তনে বড় গ্রহ, এই জন্য এটাকে গ্রহরাজ বলে। আয়তনে সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি, আয়তনে এটাকে বলা হয় গ্রহরাজ। আর এই শনি হলো দ্বিতীয় বড় গ্রহ হলো শনি হলো দ্বিতীয় বড় গ্রহ। এরপরে নেপচুন হলো তৃতীয় বড় গ্রহ, আয়তনে তৃতীয় বড়। আর ইউরেনাস নেপচুন হলো চতুর্থ বড়, ইউরেনাস হলো তৃতীয় বড় আর নেপচুন হলো চতুর্থ বড়, রাইট। আর সবচেয়ে ছোট আয়তনে ছোট হলো বুধ, আর দ্বিতীয় ছোট হলো মঙ্গল, আয়তনে দ্বিতীয় ছোট হলো মঙ্গল। মনে হয় যেন মঙ্গলটা অনেক বড়, আসলে মঙ্গল আয়তনে অনেক ছোট। অর্থাৎ যেটা আয়তনে ছোট হবে তার ব্যাস ছোট হবে, ব্যাস দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে মানে কতটুকু আছে। তার মানে এটা যদি পঞ্চম আয়তনে হয় তাহলে এটা ষষ্ঠ, এটা আয়তনে সপ্তম, এটা অষ্টম। তার মানে অষ্টম মানে কি আয়তনে সবচেয়ে ছোট। এখন একটা বিষয় হলো যেটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে আচ্ছা এখন কি অবস্থা, এখন তো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। থাকলে আপনারা কল দিবেন, নাফিস কল দিয়েছেন, এটা থ্যাঙ্কস।
আমার কল দিয়ে দেখাবে, অনেক সময় আমি দেখতে পারি। এখন হচ্ছে যে সবচেয়ে প্রবলেম যেটা হয়েছে যে আপনার স্ট্রিমিয়ার ওরা মানে ফ্রন্ট ক্যামেরাটা অফ করে দিয়েছে। আমরা ফ্রন্ট ক্যামেরার আর একটা অপশন নিয়ে আসবো, মানে সেটা নিয়ে একটু ভাবতেছি যে কোনটা ইউজ করব। স্ট্রিমিয়ারটা খুব মানে সাউন্ড একটা ইয়া ছিল, খুব সুন্দরভাবে এটা মানে ইউজ করি, মানে ইউজার ফ্রেন্ডলি ছিল, কিন্তু অন্যগুলো ইউজার ফ্রেন্ডলি না, এখন পর্যন্ত আমি পাই নাই। তো একটা বিষয় হলো যে যেখানে আমি বলতেছিলাম যে যত দূরে থাকবে তার বছর তত বেশি দিনে হবে, আর যত কাছে থাকবে তার বছর তত কম দিনে হবে। যেমন বুধের বছর হয় একেবারে কম দিনে, 28 দিনে, 88 দিনে বছর হয়, এখানে 88 দিনে বছর। আর এই নেপচুনে এখানে সবচেয়ে বেশি সময় হয়, 165 বছরে এক বছর হয়, অর্থাৎ একবার ঘুরে আসতে তার সময় নেয় পুরো 165 বছর। এই 165 বছর একটা বার্ষিক গতি পূরণ করে। এখন আমরা দেখি যে একটা কথা, যে যে কোনো গ্রহ বা যে কোনো সৌরজগতে যা আছে সবাই কিন্তু নিজ অক্ষের উপরে ঘুরে বাম দিক থেকে ডান দিকে, এবং সূর্যের চারদিকেও ঘুরে বাম দিক থেকে ডান দিকে। যে কোনো গ্রহ, যে কোনো সূর্য নিজেও কিন্তু ঘোরে, এবং সে যত ঘোরা আছে এন্টি ক্লকওয়াইজ ঘোরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘটে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে ঘোরে। আর এই বাম দিকটাকে বলা হয় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। বাম দিক মানে পশ্চিম থেকে পূর্ব দিকে। আপনি যদি উত্তর, আমি বলবো যে কোনো ম্যাপের বা যে কোনো কিছুর উপরে উত্তর, এবং দিকের ক্ষেত্রেও উপরে নর্থ থাকে, তার নর্থের বাম হলো কি পশ্চিম। এজন্য দেখবেন বাম দিক থেকে ডান দিকে ঘোরে, অথবা এন্টি ক্লকওয়াইজ ঘোরে, অথবা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটাই আমরা দেখবো। এই জন্য আপনারা উপরে এবং নিচে জায়গা রাখবেন। এখানে আমরা কিন্তু এই তথ্যগুলো দিয়ে পূরণ করব, এবং আপনারা ভিন্ন কালি ইউজ করবেন। বুধের তথ্যগুলো এক কালিতে, শুক্রের তথ্যগুলো এক কালিতে, এরকমই লিখলে আপনার জন্য ইজিয়েস্ট হবে শেখাটা। আপনি সবার উপরে এবং একবারে নিচে এখানে গ্যাপ রেখে লিখতে পারেন যে শুক্র গ্রহ ছাড়া সব গ্রহ নিজ অক্ষের উপর বা সূর্যের চারদিকে বাম দিক থেকে ডান দিকে ঘোরে, বাম দিক থেকে ডান দিকে বা এন্টি ক্লকওয়াইজ ঘোরে, এন্টি ক্লকওয়াইজ বা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এই বাক্যটা লিখলে অনেকটা ইজিয়েস্ট হবে, মানে পরে শিখতে সহজ হবে। শুক্র গ্রহ ছাড়া সব গ্রহ নিজ অক্ষের উপর বা সূর্যের চারদিকে বাম দিক থেকে ডান দিকে বা এন্টি ক্লকওয়াইজ বা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, সব ক্ষেত্রে। শুধুমাত্র শুক্রেরটা আলাদা। এইটার রেজাল্ট আবার একটা হয়েছে। রেজাল্টটা কি? রেজাল্টটা হলো এইটা যে তাই শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ হলেও তাই শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ হলেও পৃথিবীর প্রতিবেশী গ্রহ নয়, পৃথিবীর প্রতিবেশী গ্রহ নয়। মঙ্গল পৃথিবীর প্রতিবেশী গ্রহ, মঙ্গল পৃথিবীর প্রতিবেশী গ্রহ। বাক্যটা লেখেন, তাই শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ হলেও পৃথিবীর প্রতিবেশী গ্রহ নয়। মঙ্গল পৃথিবীর প্রতিবেশী গ্রহ, মঙ্গল হলো পৃথিবীর প্রতিবেশী গ্রহ। এখন এই বিষয়টা হলো কি, যে যেই ঝামেলাটা এখানে আছে সেটা হলো কি, যে দেখেন শুক্র থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু খুব বেশি না। শুক্র থেকে পৃথিবীর দূরত্ব হলো 5 কোটি কিলোমিটার, আর পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব কিন্তু 7 কোটি কিলোমিটার। কিন্তু ও কিন্তু দূরত্বে বেশি। কিন্তু কেন প্রতিবেশী? দেখেন বুধ ঘুরবে কিভাবে? বুধ ঘুরবে এইভাবে, বাম দিক থেকে ডান দিকে এদিকে। পৃথিবী ঘুরবে বাম দিক থেকে ডান দিকে এদিকে, সূর্যের চারদিকে।
মঙ্গল ঘুরে বাম দিক থেকে ডান দিকে দিকে। তাহলে ও যখন এদিকে ঘুরে, পৃথিবী যখন এদিকে ঘুরে, ও যখন এখানে থাকে, শুক্র তখন এখানে থাকে। শুক্র তো ঘুরে ডান দিক থেকে বাম দিকে, শুক্র উল্টা ঘুরে। তো ও যখন এখানে আসে, ঠিক পৃথিবী এখানে, মঙ্গল থাকে এখানে। তাহলে দেখেন এখান থেকে এখানে আর দূরত্ব বেশি হয়ে যায় না। এই জন্য বিষয়টা হলো যে নিকটতম গ্রহ হলেও প্রতিবেশী গ্রহ শুক্র না। এটা একটা কনফিউজিং কোশ্চেন যে পৃথিবীর নিকটতম গ্রহ কি? শুক্র। কিন্তু পরীক্ষা আসে পৃথিবীর নিকটতম প্রতিবেশী কে, তখন উত্তর হয় মঙ্গল। এটা কেন হয় এটা আপনি বুঝতে পারছেন, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। এবার একটা বিষয়, সেটা হলো যে উত্তপ্ত গ্রহ কোনটা। এখানে শুক্র পৃথিবীর উত্তপ্ত গ্রহ নাকি, মানে সৌরজগতের উত্তপ্ত গ্রহ কোনটা, শুক্র নাকি বুধ, কোনটা বেশি? দেখেন একটা বিষয়, এই বুধ গ্রহটা এখানে অভিকর্ষ বল না থাকায় বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না, বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। তাই বুধ গ্রহে তাপমাত্রা নাই। আপনি যদি বায়ুমণ্ডল ধরে রাখতে না পারেন, তাহলে কিন্তু এখানে কি থাকবে না, এখানে আপনার বায়ুমণ্ডল না থাকলে সেখানে তাপমাত্রা থাকবে না, তাপমাত্রা এখানে থাকবে না। তাহলে অভিকর্ষ বল না থাকায় বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না, তাই বুধ গ্রহে তাপমাত্রা থাকে না। অভিকর্ষ কি? মধ্যাকর্ষণ বল আর কি, মাধ্যাকর্ষণ বল। মধ্যাকর্ষণ বল না থাকে, মধ্যাকর্ষণ বল নিচের দিকে টানে। আর অভিকর্ষ উপগ্রহ নাই, আর এই শুক্রেরও কিন্তু কোনো উপগ্রহ নাই। বুধ এবং শুক্র তাদের কোনোটারই উপগ্রহ নাই। একজন বলছেন যে ভাই পৃথিবীতে 365 দিনের বছর হয়, আর ওখানে 165 বছর, মানে 165 বছর লাগে পৃথিবীর অনুপাতে আর কি, পৃথিবীর যে আমাদের যে সময়টা সেই অনুপাতে 165 বছর লাগে, মানে ওই পরিমাণ সময় গেলে ওর বছর হয়। এটা পৃথিবী দিয়ে মেনশন করা, পৃথিবীতে যে সময়টা লাগে সেটা বোঝানো। এখনো বলা হয়ে যায়, ইন্ডাস্ট্রি খারাপ হয়ে যাচ্ছে। প্রবলেম। পৃথিবী এখানে হলো যেটা, এখানে অক্সিজেন আছে, এটা একটা ফ্যাক্ট যে যতগুলো গ্রহ উপগ্রহ আছে তার মধ্যে অক্সিজেন আছে শুধুমাত্র পৃথিবীতে। পৃথিবীতে এখানে অক্সিজেন আছে। শুক্র কিন্তু উষ্ণতম গ্রহ, এখানে এখানে এসিড বৃষ্টি হয়, এসিড বৃষ্টি হয় কিন্তু শুক্র গ্রহে এসিড বৃষ্টি হয়। আর পৃথিবীতে অক্সিজেন আছে এবং প্রাণীর অস্তিত্ব আছে। আর এই পৃথিবীর একমাত্র উপগ্রহ, এর উপগ্রহ কিন্তু একটি, এবং সেটি হলো চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। মঙ্গল গ্রহ, আসি মঙ্গল গ্রহে। এই মঙ্গল গ্রহ এখানে বেসিক্যালি এখানে পানি আছে কম, পানি কম, আর এটাকে লাল গ্রহ বলে, লাল গ্রহ বলে কারণ এখানে আগ্নেয়গিরি আছে, গিরিখাত ও আগ্নেয়গিরি আছে, গিরিখাত ও আগ্নেয়গিরি আছে, এবং সেজন্য হয়তো সেজন্য এটা লাল গ্রহ। গিরিখাত ও আগ্নেয়গিরি আছে,
আর এখানে পানি কম, অক্সিজেনও কম, অক্সিজেন কম, কিন্তু এখানে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। অক্সিজেন পানি কম আছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আছে। আর এর উপগ্রহ হলো দুইটা, ফেবোস এবং ডিমোস, ফেবোস ও ডিমোস। তাহলে মঙ্গলের উপগ্রহ দুইটা, একটা ফেবোস আর একটা হলো ডিমোস। বৃহস্পতি আয়তনে বড় গ্রহ, পৃথিবীর 1300 গুণ বড়, পৃথিবীর 1300 গুণ বড়। বৃহস্পতি আয়তনে বড় গ্রহ, এটি আয়তনে বড় গ্রহ, এটি পৃথিবীর চাইতে 1300 গুণ বড় বৃহস্পতি। আর এই বৃহস্পতি গ্রহে আছে হিলিয়াম এবং হাইড্রোজেন, হিলিয়াম এন্ড হাইড্রোজেন, এই দুইটা এখানে বেশি আছে, হিলিয়াম এবং হাইড্রোজেন। বৃহস্পতি গ্রহে হিলিয়াম এবং হাইড্রোজেন আছে। হিলিয়াম হাইড্রোজেন বেসিক্যালি শনি গ্রহ কিন্তু লিয়াম হাইড্রোজেন আছে। বৃহস্পতি এটা গ্রহরাজ বলা হয়, পৃথিবীতে 1300 গুণ বড়, হিলিয়াম এবং হাইড্রোজেন এখানে আছে। আর এরপরে শনি গ্রহ, এখানেও কিন্তু আপনার এই বৃহস্পতিতে কিন্তু উপগ্রহ সবচেয়ে বেশি, সবচেয়ে না মানে উপগ্রহ হলো 95টি, কিন্তু আগের তথ্য যেটা ছিল সেটা 67টি। এখন নাসা এটাকে মানে চেঞ্জ করে 95টি বানিয়েছে। আগে যেটা ছিল এখানে মাত্র 67টা ছিল, এখন এখানে 95টা উপগ্রহ। শনি গ্রহ এটাকে বরফ খণ্ড, প্রচুর বরফ আছে এখানে। আর এখানে হাইড্রোজেন এবং হিলিয়াম ওর মতোই আছে, হাইড্রোজেন, হাইড্রোজেন এন্ড হিলিয়াম দুইটাই এখানে আছে। হিলিয়াম স্পেলিং মনে হয় নাই, ইউএম মনে হয় হিলিয়াম। হাইড্রোজেন এবং হিলিয়াম আছে, এটা বরফ খণ্ড এবং দ্বিতীয় বড় গ্রহ শনি। আর শনির উপগ্রহ সংখ্যা হলো 146টি, 146টি উপগ্রহ। আর এই শনির একসময় উপগ্রহ ছিল 62টা, কিন্তু এখন নাসা বলছে 146টা। সবচেয়ে বেশি উপগ্রহ এখন নাসা এই শনি উপগ্রহে। ইউরেনাস এটা হলো একটা শীতলতম গ্রহ, শীতল গ্রহ, যেমন উষ্ণতম গ্রহ হলো বুধ আর শীতলতম গ্রহ হলো ইউরেনাস। ইউরেনাস হলো শীতলতম গ্রহ কারণ এখানে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আছে, মিথেন গ্যাস। শীতল গ্রহ, এখানে আছে মিথেন গ্যাস। আরেকটা বিষয় হলো মিথেন গ্যাস, এবং এখানে এই গ্রহটার রং কিন্তু সবুজ। মনে রাখবেন সবুজ গ্রহ কিন্তু পৃথিবী না। অনেকেই পরীক্ষা আসে অনেক সময় যে সবুজ গ্রহ কোনটা, অনেকে পৃথিবী মনে করে যে গাছপালা, আসলে সবুজ গ্রহ হলো ইউরেনাস। পৃথিবীতে পৃথিবী কোন গ্রহ বলে এখনো ঠিক করে নাই, তবে নীল গ্রহ মানে আনঅফিশিয়াল অনেক ক্ষেত্রে নীল গ্রহ হিসেবে পৃথিবীকে বিবেচনা করে। আর ইউরেনাস গ্রহটা হলো মানে এটা সবুজ গ্রহ। আর বৃহস্পতির গ্রহ হলো লাল গ্রহ, বৃহস্পতি হলো লাল গ্রহ। আর নেপচুনে মিথেন এবং অ্যামোনিয়া আছে, মিথেন ও অ্যামোনিয়া, এবং এটা দূরবর্তী একটি গ্রহ তাতে সত্য, এবং এটা আয়তনে চতুর্থ বড় তাও সত্য, কিন্তু দ্বিতীয় বড় শনিতে আমরা আগেই দেখেছিলাম। তো এইটা হলো সৌরজগতের ক্ষেত্রে, এখানে সৌরজগতের ক্ষেত্রে এই ইনফরমেশন গুলোই পরীক্ষায় ঘুরে ফিরে আসে। আর উপগ্রহের ক্ষেত্রে কিন্তু ইউরেনাসের 27টি উপগ্রহ, আরো 14টি উপগ্রহ, 27টি উপগ্রহ ইউরেনাস। আর এর উপগ্রহ হলো 14টি, নেপচুনের 14টি। আপনারা দেখেন এটা হইলে আমি আপনাকে 5টা কোশ্চেন করলেই আপনি মনে করেন এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, আপনি দেখেন আপনি যা যা লিখছেন বা আমি যা যা বলছি তা লিখতে পারছেন কিনা, তাহলে আমি 5টা কোশ্চেন করলে আপনি দেখবেন 5টা কোশ্চেন উত্তর দেখলে অনেকটা কভার হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ।
তাহলে আমি কোশ্চেন করি। 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো উপগ্রহ নাই কার কার? উপগ্রহ নাই কোন কোন গ্রহের? কোন কোন গ্রহের উপগ্রহ নাই? উপগ্রহ নাই কোন কোন গ্রহের বা কতটি গ্রহের? উপগ্রহ নাই কোন কোন গ্রহের বা কতটি গ্রহের? উপগ্রহ নাই কোন কোন গ্রহের বা কতটি গ্রহের? এক নম্বর প্রশ্ন আমরা দেখলাম যুব সুলতানা, তারপরে আব্দুল্লাহ আলিফ আরাফ, দুজনই সঠিক উত্তর দিয়েছেন। এখানে দুটি হবে, দুটি, একটা বুধ এবং শুক্র, বুধ প্লাস শুক্র, এদের উপগ্রহ নাই। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা হলো যে আগ্নেয়গিরি আছে কোন উপগ্রহে? পৃথিবীতে আগ্নেয়গিরি আছে, পৃথিবী ছাড়া বা পৃথিবী সহ আগ্নেয়গিরি আছে। আগ্নেয়গিরি পৃথিবী তো থাকি, পৃথিবী ছাড়া কার আগ্নেয়গিরি আছে? কে কত তাড়াতাড়ি উত্তর দিতে পারেন দেখি। আগ্নেয়গিরি আছে রকি হালদার, তারপরে মোহাম্মদ আলামিন, নাফিসুর রহমান শুভ, তারপরে শিপন হোসেন, মেহেদি হাসান। ওকে, তারা বলছেন যে মঙ্গল গ্রহ। থ্যাংক ইউ ভেরি মাচ। মঙ্গল এবং পৃথিবী। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, উষ্ণতম গ্রহ কোনটি? উষ্ণতম গ্রহ কোনটি? উষ্ণতম গ্রহ কোনটি? উষ্ণতম গ্রহ কোনটি? বুধ, শুক্র নাকি ইউরেনাস নাকি শনি? উষ্ণতম গ্রহ কোনটি? উষ্ণতম গ্রহ রকি হালদার, সাজিয়া, ফারিজ, শিপন, নিশাদ, মোহাম্মদ আলামিন বলছেন বুধ, রীতা রানী বুধ, আল্লাহ রে, অলিউল্লাহ বুধ, 3 জন টানার ভুল বলছেন। উষ্ণতম গ্রহ হলো শুক্র। ও তো বুধ গ্রহে তাপমাত্রা নাই, তার মানে তাপমাত্রা না থাকলে উষ্ণ হবে কি হবে? কারণ ওর তো কি নাই, মাধ্যাকর্ষণ বল না থাকায় বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। বায়ুমণ্ডল না থাকলে কখনোই তাপমাত্রা থাকবে না। 4 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর 4। প্রশ্ন নম্বর 4 সেটা হলো শীতলতম গ্রহ কোনটি? শীতলতম গ্রহ। শীতলতম গ্রহ কোনটি? আমরা দেখলাম একটা গ্রহ আছে যেখানে বরফ পড়ে। শীতলতম গ্রহ কোনটা? শীতলতম গ্রহ কোনটি? শিপন হোসেন, থ্যাংক ইউ। আব্দুল্লাহ আলী আরাফ নাকি আব্দুল্লাহ আরাফ, দুজনেই বলছেন যে ঠিক আছে। শীতলতম গ্রহ হলো ইউরেনাস। ইউরেনাস নাম্বার 5। নাম্বার 5। 5 নম্বর গ্রহ যেটা, সেটা হলো যে কোন গ্রহ থেকে সূর্যকে দেখা যায় না? কোন গ্রহ থেকে, গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে দেখা যায় না? কারণ সূর্যটা ঘোরে এইভাবে আর ও ঘোরে এইভাবে, তখন উপরিভাগ থেকে আসলে সূর্যকে দেখার কায়দা নেই। সেটা কোন গ্রহ? যে গ্রহ থেকে সূর্যকে, মানে যে গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে দেখা যায় না। অলিউল্লাহ বলছেন, থ্যাংক ইউ। আব্দুল্লাহ আরাফ, থ্যাংক ইউ। মেহেদি হাসান, শিপন হোসেন, ফাইউজ, সামিহা, রীতা রানী। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই রীতা রানী আপনার হয় নাই। আমি যেটা বলছিলাম সেটা হলো যে সূর্যকে দেখা যায় না যেই গ্রহ থেকে, সেটা হলো শুক্র। শুক্র গ্রহ থেকে সূর্যকে দেখা যায় না, কারণ দুজনের মানে ঘূর্ণনের পার্থক্য আছে। আশা করি এখান থেকে আপনি মানে কোশ্চেন আসলে এখান থেকে ঘুরে ফিরে আসে বিভিন্ন ভাবে, এখানে আপনি খুব হেল্পফুল হবে। মানে এই এতটুকু আলোচনায় সৌরজগৎ থেকে যদি কোশ্চেন আসে
এবারে যেটা হলো যে আহ্নিক গতি, আহ্নিক গতি, আর একটা হলো বার্ষিক গতি। আহ্নিক গতি আর একটা হলো বার্ষিক গতি। আহ্নিক গতিকে একটু আগে বলছে যেটাকে বলা হয় আবর্তন গতি, আর বার্ষিক গতি যেটাকে বলা হয়, বার্ষিক গতি যেটাকে বলা হয় আপনার পরিক্রমণ গতি। আহ্নিক গতি ইংলিশে বলা হয় রোটেশন, আর এটাকে বলা হয় রেভলিউশন। রেভলিউশন এটাকে বলা হয় আবর্তন গতি, আর এটাকে বলা হয় পরিক্রমণ গতি। পরিক্রমণ গতি। আহ্নিক গতি বেসিক্যালি হলো নিজ অক্ষের উপর, নিজ অক্ষের উপর বাম দিক থেকে ডান দিকে সূর্যকে কেন্দ্র করে ঘোরা, সূর্যকে কেন্দ্র করে ঘোরা। নিজ অক্ষের উপর বাম দিক থেকে ডান দিকে সূর্যকে কেন্দ্র করে ঘোরা। আর পরিক্রমণ গতি হলো যে সূর্যকে একবার প্রদক্ষিণ করাকে বোঝায়, প্রদক্ষিণ করাকে বোঝায়। সেটা পৃথিবী হোক বা যে কোনো গ্রহে যদি প্রদক্ষিণ করে তখন তাকে বলা হয় বার্ষিক গতি। এই আহ্নিক গতির ফলাফল অনেক। আহ্নিক গতির ফলাফল যেমন এক নম্বরে হলো দিন রাত হয়, দিন রাত হয়। তারপর হলো সমুদ্র স্রোতের পরিবর্তন হয়, সমুদ্র স্রোতের পরিবর্তন। নাম্বার 3, দিন রাত হয়, সমুদ্রের পরিবর্তন হয়, জোয়ার ভাটা হয়। আহ্নিক গতির ফলে জোয়ার ভাটা হয়। বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়, বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়। 5, তাপমাত্রা হেরফের হয়, তাপমাত্রার হেরফের মানে তাপমাত্রার পার্থক্য হয়। দিন রাত হয়, সমুদ্র স্রোতের পরিবর্তন হয়, জোয়ার ভাটা হয়, বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়, তাপমাত্রার হেরফের হয়। তারপরে হলো প্রাণী জগতের সৃষ্টি হয়, প্রাণী জগৎ সৃষ্টি। বার্ষিক গতি যেটা সূর্যকে প্রদক্ষিণ করে একবার আসে, সেখানে সাধারণত দুটি ঘটনা ঘটে। এটার ফলাফল হয় দুইটা। এই যে একবার ঘুরে আসে এই যে সূর্য, এটা পৃথিবী, পৃথিবী কিন্তু 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে, 66.5 ডিগ্রি কৌণিক দূরত্বে, কৌণিক দূরত্বে ঘুরে সূর্য কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে 66.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি হেলে 5 ডিগ্রি কৌণিক দূরত্বে ঘুরে। তো বেসিক্যালি এখানে দুটি ফলাফল হয়, এক হলো দিন রাতের হ্রাস বৃদ্ধি হয়, দিন রাতের হ্রাস বৃদ্ধি হয়। এটা অনেকে বুঝে না, দিন রাত হয় তাহলে কিন্তু আহ্নিক গতি, দিন রাতের হ্রাস বৃদ্ধি বলে তখন সেটা বার্ষিক গতি হয়। কারণ সূর্য নিজেও ঘুরে, সূর্যের চারদিকে যখন ঘুরে আসে তখন তার এক এক সময় এক এক রকমের দূরত্ব সে করে, মানে দূরত্ব মেনটেন করে। আরেকটা হলো যে ঋতুর পরিবর্তন হয়, ঋতুর পরিবর্তন হয়। এই ঋতুর পরিবর্তনটা কি? আহ্নিক বার্ষিক গতির ফলে যে ঋতুর পরিবর্তন হয়, সেই ঋতুর পরিবর্তনটা কিভাবে হয়? ধরেন এটা সূর্য, এইটা পৃথিবী, এইটা পৃথিবী। এটা যখন পৃথিবী হয় তখন দেখবেন এর এক পাশে কিন্তু, এই পাশে কিন্তু নর্থ আর এই পাশে হয় সাউথ, আর উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের একটা প্রশ্ন এসে যায়। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের
সমস্যাটা এসেছে। এখন ব্যাপারটা হলো আমার সাথে এইটা মনে রাখবেন, শীত, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, এই চারটা হলো আন্তর্জাতিক ঋতু। বর্ষা কিন্তু স্বতন্ত্র ঋতু। বসন্ত মানে শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত, আমি হেমন্ত বললাম না, সরি, শীত, গ্রীষ্ম, শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত, হেমন্ত নাই, সরি, হেমন্ত তো আমাদের বাংলাদেশে বানাইছি আমরা। শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত, শরৎ, বসন্ত, এইটা একটু মুখস্থ করেন। শীত, গ্রীষ্ম, শরৎ, শরৎ, বসন্ত, শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত, শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত। এটা এই ক্রমটা মনে রাখলেই চলবে। পরে কি হবে? 3 নম্বরে হলো উত্তর গোলার্ধে হবে শীতকাল, উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। নাম্বার 3, উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে, উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে হলো গ্রীষ্মকাল। এবারে হলো নাম্বার 4, উত্তর গোলার্ধে এখন বসন্ত হবে, উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল। এই চারটা যে পার্থক্য, উত্তর গোলার্ধে শীতকাল সেটা শুরু হবে 21 মার্চ, 21 মার্চ থেকে 21 জুন, 21 মার্চ থেকে 21 জুন। আর এইটা হবে 21 জুন থেকে 23 সেপ্টেম্বর। এই সময়টায় হবে উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। উত্তর গোলার্ধে শীতকাল, শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। তাহলে 23 সেপ্টেম্বর থেকে ওখানে উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। সেটা হবে 23 সেপ্টেম্বর থেকে 22 ডিসেম্বর। আমরা কিন্তু উত্তর গোলার্ধের দেশ, আমাদের শীতকাল কখন থেকে? ডিসেম্বরে। দেখেন, এভাবে মনে রাখবেন। এখন দেখেন উত্তর গোলার্ধে বসন্তকাল আর দক্ষিণ গোলার্ধে শরৎকাল। তার মানে এই বসন্তকালটা শুরু হবে 22 ডিসেম্বর, 22 ডিসেম্বর শুরু হবে, 21 জুন গিয়ে শেষ হবে। দেখেন এই অঙ্ক এতটুকুই। এতটুকুই অঙ্ক। তার মধ্যে এখানে একটা বিষয় আছে যে 21 মার্চ ও 23 সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত সমান, দিন রাত সমান থাকে। এই 21 মার্চ দেখেন, 21 মার্চে এখানে কি থাকে? 21 মার্চ আর 23 সেপ্টেম্বর, 21 মার্চ 23 সেপ্টেম্বর। 21 মার্চ কুই ওখানে তো 22 ডিসেম্বর থেকে 21 মার্চ, আমি সরি, এটা জুন না, এটা মার্চ, একটু কারেকশন করেন প্লিজ। 22 ডিসেম্বর থেকে 21 মার্চ। আহ্নিক গতির ক্ষেত্রে নিজ অক্ষের উপরে ঘোরে, সূর্য তো থাকে, এই যে আহ্নিক গতি একদম কোশ্চেন করছেন, তখন এই তো পৃথিবী, ও জাস্ট কি করে, ওর নিজ অক্ষের উপরে বসে থাকে, নিজের অক্ষের উপর ঘোরে। আবার এটা কিন্তু একই সাথে এদিক থেকে এদিকে যায়, এই দিক থেকে এদিকে আসলে বার্ষিক গতি, নিজ অক্ষের উপর যখন ঘোরে তখন সেটা আহ্নিক গতি। এই 21 মার্চ দেখার হলে বসন্ত কোথায় লেখা আছে? বাসন্ত বিষুব হয় উত্তর গোলার্ধে, বাসন্ত বিষুব উত্তর গোলার্ধ। এই উত্তর গোলার্ধে বাসন্ত বিষুব হয় 21 মার্চ। আর 23 সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বর হলো এই যে এই 23 সেপ্টেম্বর শেষ হলো, তার মানে এটা হলো শারদ বিষুব, শারদ
বিষুব। শারদ বিষুব হলো 23 সেপ্টেম্বর, আর বাসন্ত বিষুব হলো 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর, 21 মার্চ। দেখেন এইটা যদি পৃথিবী হয়, উপরে উত্তর নিচে দক্ষিণ, এটা পৃথিবী হলো উপরে উত্তর নিচে হলো দক্ষিণ। এখন যে বিষয়টা হলো উপরে উত্তর নিচে দক্ষিণ, আমরা কিন্তু বাংলাদেশে এই জায়গায়, তাহলে আমাদের দেখেন দিন বড় কবে? 21 জুন। 21 জুন উত্তর গোলার্ধে দিন বড় হয়। তাহলে আপনার যদি দিন বড় 21 জুন হয়, এদিনকে আমাদেরই কিন্তু রাত ছোট, এদিনকে আমাদের উত্তর গোলার্ধে কি হবে? রাত ছোট হবে। তাহলে এট দ্য সেম টাইম এখানে তাহলে রাত বড় কবে? 21 জুন হবে। এখানে কিন্তু 21 জুন কি হলো? দক্ষিণ গোলার্ধে দিন ছোট, রাত বড়। এখানে রাত বড় যখন, আমাদের এখানে রাত ছোট। আবার দেখেন এখানে আমাদের উল্টো একটা দিন হবে, যে দিন ছোট আর এট দ্য সেম টাইম ওই দিনকার রাত বড়, ইকুয়াল টু 22 ডিসেম্বর। আপনি দেখবেন শীতকালে আমাদের এখানে দিন ছোট হয়, আমাদের এখানে হওয়া মানে উত্তর গোলার্ধে হওয়া। এট দ্য সেম টাইম 22 ডিসেম্বর এখানে কিন্তু হবে কি? 22 ডিসেম্বর এখানে হবে দিন বড়, রাত ছোট। ক্লিয়ার? আর এখানে 21 মার্চ ও 23 সেপ্টেম্বর এই দুইটা হলো বিষুব, এটা দুনিয়ার সর্বত্র দিন রাত সমান থাকে। কেমনটা লাগে? আপনারা কোন জায়গা থেকে দেখতে পারেন নাই? কোন জায়গা থেকে একটু রিপিট করবে, একটু যদি কমেন্ট করতেন। অর্থাৎ আমি যেখানে ছিলাম গ্রীষ্মকাল এবং শীতকাল, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। আবার উত্তর গোলার্ধে যখন শীতকাল থাকবে তখন দক্ষিণ গোলার্ধে থাকবে গ্রীষ্মকাল। উত্তর গোলার্ধে যখন শরৎকাল তখন দক্ষিণ গোলার্ধে হবে বসন্তকাল, আর দক্ষিণ গোলার্ধে যখন বসন্তকাল হবে তখন উত্তর গোলার্ধে হবে শীতকাল। উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে দেখেন বিষয়টা এখান থেকে শুরু। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল মানে 21 মার্চ থেকে শুরু করবেন, 21 মার্চ থেকে 21 জুন, 21 জুন থেকে আবার 23 সেপ্টেম্বর, আবার এখানে 23 সেপ্টেম্বর থেকে 22 ডিসেম্বর, এখানে আবার 22 ডিসেম্বর থেকে 21 মার্চ। আপনাদেরকে বলছিলাম যে গ্রীষ্ম, শীত, শরৎ, বসন্ত, এই ভাবে ক্রমটা মনে রাখবেন। এক জায়গায় যখন গ্রীষ্মকাল হবে তখন মনে রাখতে হবে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল মানে দক্ষিণ গোলার্ধে কখনই বসন্ত হবে না, শীত হবে। আবার উত্তর গোলার্ধে যখন বসন্ত হবে তখন দক্ষিণ গোলার্ধে আবার গ্রীষ্ম হবে না, মাস্ট শরৎ হবে। বসন্তের সাথে শরৎ রিলেটেড, শরতের সাথে বসন্ত রিলেটেড। প্রথমে শুরু করবেন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল মানে হলো 21 মার্চ থেকে 21 জুন। এরপরে হলো উত্তর গোলার্ধে শরৎকাল, 21 জুন থেকে 23 সেপ্টেম্বর। এরপরে হলো উত্তর গোলার্ধে শীতকাল, যেটা হলো 23 সেপ্টেম্বর থেকে 22 ডিসেম্বর। এরপর হলো উত্তর গোলার্ধে হলো বসন্তকাল, যেটা হলো 22 ডিসেম্বর থেকে 21 মার্চ, 22 ডিসেম্বর থেকে 21 মার্চ। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে পরশুদিন। বাকিটা পুরো ওভারঅল এখান থেকে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।